পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশ আন্তর্জাতিক স্তরে কেন উন্নতি লাভ করতে পারে না জানেন? কারণ এরা চিরকাল শুধুমাত্র অন্যের পারপাসকে সার্ভ করে যায়। আন্তর্জাতিক স্তরে আজ এমন এক ঘটনা ঘটলো, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে পাকিস্তানকে ভারতের বিপক্ষে কাজে লাগিয়েছেন, ঠিক সেভাবেই বাংলাদেশকে এবার ছলে বলে কৌশলে ভারতের বিপক্ষে কিন্তু ব্যবহার করার চেষ্টা করতে শুরু করে দিলেন। আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষের এই যে সংঘাত, এই সংঘাতের পর ভারতের প্রধানমন্ত্রী এসসিও সামিটে যোগদান করার জন্য চীনে যাবেন। অর্থাৎ চীন, রাশিয়া এবং ভারত এক শক্তিশালী মহাজোট তৈরি হয়েছে, যা ডোনাল্ড ট্রাম্পের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই মুহূর্তে ভারত সফরে এসেছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এই বিদেশ মন্ত্রীর এই ভারত সফর নিঃসন্দেহে আমেরিকার কাছে বড় ধাক্কা। কারণ চিরকাল আমেরিকা চেয়েছে ভারত যেন পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে থাকে, ভারত যেন চিরকাল বাংলাদেশ কিংবা কখনো কখনো চীনের সঙ্গে সংঘাতে জড়িয়ে থাকে। যখনই ভারত এই সকল দেশগুলোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে থাকবে, তখনই কিন্তু ভারত অন্যদিকে ফোকাস করতে পারবে না, আর এটারই অ্যাডভান্টেজ নেবে আমেরিকা। কিন্তু এই চীনা বিদেশমন্ত্রী ভারত সফরে যখন এসছেন, তখন আমেরিকা একটা জিনিস বুঝে গেছে, কোনো অবস্থাতেই এই ভারতকে আর থামানো সম্ভব নয়। পাশাপাশি ইন্দো প্যাসিফিকে আমেরিকার যে লং টার্ম জিওপলিটিক্যাল গোল, যে চায়নার ডমিনেন্সকে থামাবো, সেটাও কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হবে যদি চীন এবং ভারত একসঙ্গে কাজ করতে পারে। আজকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই তিনি ভারতবর্ষে এসেছেন। সকলের আগে মিটিংটি করেছেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে। পরবর্তীকালে ডক্টর জয়শঙ্করের সঙ্গে তিনি একটি মিটিং করেন এবং আজকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের বিদেশমন্ত্রীর কিন্তু একটি মিটিং হতে চলেছে, যা অত্যন্ত অর্থবহ। চায়না বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর মিটিং এর পর ডক্টর জয়শঙ্কর তিনটে শব্দকে এমফাসাইজ করেছেন। তিনি বলেছেন রেসপেক্ট, সেন্সিটিভিটি এবং ইন্টারেস্ট। এই তিনটে বিষয়কে গুরুত্ব দিয়ে চায়নার সঙ্গে কাজ এবার করবে ভারত, এবং চায়নাও ইকুয়ালি জানিয়েছে 2020 গালওয়ান ইনসিডেন্টের পর তারা ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী। এবং এই মিটিংয়েই এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত চায়নার পক্ষ থেকে নেওয়া হয়েছে, তাতে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ক্ষেপে যেতে বাধ্য। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং এর আগে চাইনিজ বিদেশমন্ত্রী একটি স্টেটমেন্ট দিয়েছে। সেখানে চায়না বিদেশমন্ত্রীর পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে, এই মিটিং আসলে দক্ষিণ এশিয়ায় অত্যন্ত পজিটিভ একটা ট্রেন্ড। আমরা এরপরে ডায়ালগ এবং ডিপ্লোম্যাসি বাড়াবো এবং দুই দেশ একসঙ্গে আরো জোরদারভাবে কাজ করতে শুরু করব। চীন এবং ভারত যদি একসঙ্গে কাজ করে, অর্থাৎ ড্রাগন এবং এলিফ্যান্ট যদি একসঙ্গে কাজ করে, তাহলে আমেরিকা যে খুব ভালোভাবে বিষয়টি মেনে নেবে না, তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। আর এই শক্তিশালী মহাজোটটাই কিন্তু চেয়েছিলেন পুতিন। ব্রিক্স সামিটে যখনই চায়না এবং ভারতবর্ষের মিটিং হয়েছে, তখন পুতিন সকলের আগে তিনজনকে নিয়ে শক্তিশালী মহাজোট তৈরি করে ব্রিক্স কারেন্সি করতে চেয়েছিলেন এবং ডলারাইজেশন করার দিকে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণের কথা বলেছিলেন। নিঃসন্দেহে এটা বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ডেভেলপমেন্ট। এই মিটিংগুলো যখন হচ্ছিল, তখন চায়নার পক্ষ থেকে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চায়না রেয়ার আর্থ ম্যাগনেট, ফার্টিলাইজার, এমনকি টানেল বোম্বিং মেশিনের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। চায়না কিন্তু 90% রেয়ার আর্থ মিনারেলস কিন্তু সাপ্লাইয়ের গোটা বিশ্বের, শুধু ভারতের নয়। কিন্তু কিছুদিন আগে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে এবং এই ট্যারিফ খেলাটা খেলতে শুরু করেন, তখন কিন্তু চায়নার পক্ষ থেকে রেয়ার আর্থ এক্সপোর্টের উপর ব্যান লাগিয়ে দেওয়া হয়। এই জন্য ভারতবর্ষের মে এবং জুন মাসের ওই সময়টায় অটোমোবাইল সেক্টরও কিন্তু ধাক্কা খায়। কারণ এই রেয়ার আর্থ ম্যাগনেট ছাড়া কিন্তু ইভি গাড়ি তৈরি হবে না, এমনকি গাড়ির একাধিক প্রয়োজনীয় কম্পোনেন্ট সেটাও কিন্তু তৈরি হবে না। ইলেকট্রনিক ডিভাইসেও কিন্তু এই রেয়ার আর্থ ম্যাগনেটসটা প্রয়োজন। আজকে চীনা বিদেশমন্ত্রী ভারতে দাঁড়িয়ে ঘোষণা করে দিয়েছে যে এবার থেকে চায়না ভারতকে রেয়ার আর্থ মিনারেল সাপ্লাই করবে, ফার্টিলাইজার সাপ্লাই করবে এবং একই সঙ্গে টানেল বোম্বিং মেশিন, যা চায়না পাঠানো বন্ধ করে দিয়েছিল, সেটাও নতুন করে পাঠানো শুরু হবে।
অর্থাৎ সব মিলিয়ে বুঝতে পারছেন ভারত এবং চায়না আজ মসৃণ গতিতে ঐতিহাসিক কিছু পদক্ষেপ নিল, যা ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় একটি ধাক্কা। এবং 5 বছর পর যখন এসসিও সামিটের প্রধানমন্ত্রী চীনে যাবেন, আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের করার কিছু থাকবে না। এই যখন ডেভেলপমেন্টটি সাউথ এশিয়ায় হলো, ঠিক তখন বাংলাদেশ একটি ঘোষণা করে দিল। বাংলাদেশ আজকে ঘোষণা করলো তিস্তা প্রজেক্টের দায়িত্ব তারা অফিসিয়ালি চায়নাকে নেওয়ার জন্য অনুরোধ করেছে। আমি বারবার বলছিলাম ডোনাল্ড ট্রাম্প কিন্তু সুযোগ বুঝে এই পাকিস্তান এবং বাংলাদেশকে দিনের পর দিন ব্যবহার করে গেছে ভারতবর্ষের বিপক্ষে। আজকেও দেখুন, যখন চায়না এবং ভারতের বন্ধুত্ব জোরদার হলো, ঠিক তখনই, টাইমিংটা বুঝুন, ঠিক তখনই বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা প্রজেক্টকে নিয়ে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এবং এই তিস্তা নদীকে কেন্দ্র করে যে প্রজেক্ট বাংলাদেশ সরকার করবে, সেটি ভারতের প্রবল আপত্তি সত্ত্বেও তারা চায়নার কাছে প্রস্তাব করেছে যে চায়না যেন পুরো বিষয়টি করে। দেখুন, তিস্তা নদী কিছুটা আমাদের দেশে ভারতবর্ষ এবং কিছুটা বাংলাদেশে প্রবাহিত হয়। বাংলাদেশের দিকে যেখানে প্রবাহিত হয় সেখানে একটি প্রজেক্ট করার কথা কিন্তু শেখ হাসিনার সময় থেকে ভাবা হয়েছিল। মেনলি প্রজেক্টের উদ্দেশ্য হলো বর্ষার সময় এই প্রজেক্টে জলটি ধরে রেখে যখন খরা মরশুম তখন এগ্রিকালচার পারপাস কিংবা বিভিন্ন ক্ষেত্রে এই জলটিকে যেন ব্যবহার করা যায়। খাওয়ার জল হিসাবে ওই জলটি কিন্তু কিছু জায়গায় ব্যবহার হয়। আজকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রজেক্টটি বাংলাদেশ অফিসিয়ালি চায়নাকে অফার করেছে এবং চায়না এবং বাংলাদেশ যদি একত্রে এই প্রজেক্টটি বানায়, তাহলে বাংলাদেশেরও উত্তরাঞ্চল যেমন রাজশাহী, রংপুর এবং নবাব চাঁপাইগঞ্জ নামক এই যে জেলাগুলো আছে, এই যে পার্টিকুলার অংশগুলো আছে, সেখানেও কিন্তু এই প্রজেক্টের সুফল পাওয়া যাবে। এই পুরো প্রজেক্টের জন্য আনুমানিক মূল্য ধার্য করা হয়েছে বাংলাদেশের মুদ্রায় ৯,১৫০ কোটি টাকা, যার মধ্যে প্রায় 50% বেশি টাকা তারা চাইনিজ সরকারের থেকে নেবে এবং সংখ্যাটি হলো ৬,৭০০ কোটি টাকা। ভারতের ক্ষেত্রে এটি কেন বিপজ্জনক প্রজেক্ট? কারণ যেখানে এই প্রজেক্টটি হবে তার থেকে কিছুটা দূরেই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অবস্থিত। ভারত কখনোই অ্যালাউ করবে না যে চাইনিজ মিলিটারি বা চাইনিজ লোকজন এই প্রজেক্টটার কাছে কাজ করতে গিয়ে মানে চিকেন স্নেকের খুব ক্লোজ চলে আসুক। তাই প্রথম থেকেই ভারত কিন্তু এর বিরোধিতা করেছে। অর্থাৎ এই পার্টিকুলারলি মুভমেন্টটাকে যখন ভারত এবং ভারত এবং চীনের সম্পর্কটা ঘনিষ্ঠ জায়গায় যাচ্ছে, তখন এই মুহূর্তটাকে ব্যবহার করার কিন্তু চেষ্টা করা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে। বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করে চায়নাকে এমন একটি ডিল দেওয়া হচ্ছে যেন চায়না এবং ভারতের নতুন করে এক সংঘাতের সৃষ্টি হচ্ছে। এ অনেক বড় খেলা। আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম, আপনারা হয়তো বুঝতে পারছেন। দেখুন, অপারেশন সিন্দুরের সময় আমরা বুঝে গেছিলাম স্পষ্ট যে পাকিস্তানের পিছনে কিন্তু আমেরিকা আছে। আজকের দিনে দাঁড়িয়ে আজকে কোনো দ্বিমত নেই যে আসিম মুনিরের পিছনে কিন্তু সেদিন ডোনাল্ড ট্রাম্প ছিলেন। কারণ অপারেশন সিন্দুরের পর আমেরিকায় অন্তত 1 মাসে 2বারে গেছেন আসিম মুনির এবং সেখানে গিয়েই পারমাণবিক হামলার হুমকিও তিনি ভারতকে দিয়েছেন। আর আজকে যে ডেভেলপমেন্ট তা ডোনাল্ড ট্রাম্প তো মেনে নিতে পারলেনই না, আর পারলেন না বলেই ফের একবার বাংলাদেশকে কাজে লাগিয়ে তিনি ভারতের সঙ্গে চায়নার বিরোধাকে করার কিন্তু চেষ্টা করলেন। হঠাৎ করে কোনো মানে নেই, কোনো ভাবনা নেই, কোনো আলোচনা নেই, তিস্তা প্রজেক্টের ঘোষণা আজকেই করতে হলো বাংলাদেশকে। এবং তিস্তা প্রজেক্ট নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি সত্যিই সিদ্ধান্ত নিতে পারে? 2 মাস পরে বাংলাদেশের ভোট। বাংলাদেশের এই সরকার নির্বাচিত সরকার নয়। নির্বাচিত সরকার ছাড়া কোনো অফিসিয়াল প্রজেক্ট কোনো তৃতীয় শক্তির হাতে এইভাবে কি তুলে দিতে কোনো দেশ পারে? যে প্রজেক্ট এত বিতর্কিত প্রজেক্ট, সেই প্রজেক্টকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা এখতিয়ার বাংলাদেশের কি মোহাম্মদ ইউনূস সরকারের আছে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। কারণ এই সরকার তো সংবিধানকে প্রশ্রয় দেয় না, সংবিধানের মান্যতা নেই এই সরকারের উপর, নির্বাচিত সরকার নয়। ফলে সব মিলিয়ে বাংলাদেশকে পিছন থেকে ব্যাকআপ দিয়ে এবার ভারতের বিপক্ষে কাজে লাগাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তা কিন্তু পরিষ্কার। ইতিমধ্যেই বাংলাদেশে খুলে ফেলা হয়েছে রাষ্ট্রসংঘের অফিস। তা সত্ত্বেও আজকে জামাতিরা বাংলাদেশে যে কাণ্ড করেছে আপনারা দেখেছেন। আস্ত বড় একটি গ্রন্থাগারকে তারা পুড়িয়ে দিয়েছেন, অর্থাৎ ইতিহাসকে তারা মানছেন না, উল্টে পাকিস্তানের সঙ্গে তারা একের পর এক ডিল করছেন। এবং ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনীর কর্তারা বাংলাদেশের সেনাবাহিনী সদস্যদের কিন্তু ট্রেনিং দিতে শুরু করে দিয়েছেন বিভিন্ন এলাকায়। সব মিলিয়ে
বাংলাদেশ তো গেছে উচ্ছন্নে, কিন্তু এই উচ্ছন্নে যাওয়া একটি দেশকে সামনে রেখে তারা ভারতের বিপক্ষে চক্রান্ত করছেন এবং চায়না এবং ভারতের এই যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান সেটা মানতে পারছেন না। আর মানতে পারবেনই বা কি? ডোনাল্ড ট্রাম্প যে সব দিক থেকে ব্যর্থ তা তো সকলে ধরে ফেলেছেন বলেই মরণ কামড়টা দেওয়ার চেষ্টা করছেন আজকে বাংলাদেশকে দিয়ে। আপনারা কিভাবে দেখলেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।